মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট। অনুবাদ করেছেন ডক্টর মিলন দত্ত। অলিভারের জন্ম ইংল্যান্ডের কোনো এক শহরের জনবহুল রাস্তা। কত মানুষ ব্যস্তভাবে যাতায়াত করছে, গাড়ি ঘোড়া চলাচল করছে। একটা অল্প বয়সী বউ কোনো মতে টলতে টলতে এসে রাস্তার এক কোণে বসে পড়ল। দেখে মনে হয় বড় ঘরের বউ, মুখখানা শুকনো, সারাদিন খাওয়া জোটেনি। রাস্তায় বসে পড়েই বউটি অজ্ঞান হয়ে পড়ল। চারধারে ভিড় জমে গেল। লোকজন ধরাধরি করে কাছের এক সরকারি অনাথ আশ্রমে দিয়ে এলো। অনাথ আশ্রমের একজন ডাক্তার আছে, ওষুধপত্র নেই, কোনো মতে ঠেকা দিয়ে কাজ চালাতে হয় তাকে। ডাক্তার এসে বউটিকে দেখে বিরস মুখে বললেন, বউটির বাচ্চা হবে, ব্যবস্থা করো। ব্যবস্থা আর কে করবে? বউটি কোথা থেকে এসেছে, তার আত্মীয় স্বজন কে আছে, কেউ জানে না। অনাথ আশ্রমের এক বুড়ি ধাই আছে, সেই যা পারল জোগাড় করল। সকালের দিকে শিশুর কান্নায় আশ্রম সরগরম হয়ে উঠল। শিশুর মা এক দৃষ্টিতে শিশুর দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। রক্তশূন্য ফ্যাকাশে ঠোঁটখানা বাচ্চার কপালে চেপে ধরে সে চোখ বুঝল। শরীর স্থির হয়ে গেল। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, হতভাগিনী চলে গেল। কোথা থেকে এসেছিল মেয়েটি? বুড়ি ধাই বলল, কে জানে কোথা থেকে এসেছিল। হাঁটতে হাঁটতে পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেছে, মনে হয় অনেক দূর থেকেই এসেছিল। ডাক্তার বললেন, বাচ্চাটা খুব রোগা, একটু দেখাশোনা করো। বুড়ি ধাই বলল, সে আর তোমায় বলতে হবে না বাপু, আমাদের সদাশয় সরকার বাহাদুর যতটুকু দেখার ঠিকই দেখবে। এরপর শিশুটি অনাথ আশ্রমের বাসিন্দা হয়ে গেল। তার গায়ে চাপানো হলো অনাথ আশ্রমের বিদঘুটে জামা। অনাথ আশ্রমের শিশুদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকার থেকে বরাদ্দ থাকে, এর অধিকাংশই চুরি করে আশ্রমের কর্তৃপক্ষ। শিশুদের প্রায় না খাইয়েই রাখা হয়। একটু দুধের জন্য কেঁদে গলা ফাটালেও কেউ তাদের দিকে ফিরে তাকায় না। অনেক সময় গলা টিপে ধরেও তাদের কান্না থামানো হয়। এইভাবে অনাদর, অনাহার আর অবহেলার মধ্যে শিশু বেঁচে থাকে কিংবা মরে যায়। এই শিশুটির ভাগ্যেও সেই একই ব্যাপার ঘটল। কোনো মতে বেঁচে রইল সে। কয়েক মাস বাদে তাকে পাঠিয়ে দেওয়া হলো আরেকটি অনাথ আশ্রমে। এই আশ্রমের পরিচালিকা হলেন মিসেস ম্যান নামে এক জাদ্রিল মহিলা। এই মহিলা যেমন নিষ্ঠুর তেমনি স্বার্থপর। বাচ্চাদের জন্য সরকারি বরাদ্দের অধিকাংশই তিনি চুরি করতেন। কারণে অকারণে বাচ্চাদের শাস্তি দেওয়া তার কাছে ছিল একটা মজার ব্যাপার। মিসেস ম্যানের খপ্পরে পড়ে অধিকাংশ শিশুর মৃত্যু হতো। না খেয়ে খেয়ে রোগে ভুগে কজনের আর বাঁচার মতো শক্তি থাকে। তবু সেই শিশুটি বেঁচে রইল শুধু নিজের জীবনী শক্তির জোরে। 9-10 বছর বয়স হলো। রোগা, রক্তশূন্য, ফ্যাকাশে চেহারা। কিন্তু রোগা চেহারা হলে হবে কি? রোগা ছেলেটার তেজ যথেষ্ট। অন্যায় কথা শুনলে ফুঁসে ওঠে। তার জন্য তাকে শাস্তিও পেতে হয় প্রচুর। মিসেস ম্যান উঠতে বসতে তাকে শাস্তি দেন, আর যত রকমে পারেন হেনস্থা করেন। অনাথ আশ্রমের কয়লা রাখার একটা অন্ধকার কুঠুরি আছে, সেখানে কয়লা রাখা হয়। আবার দুষ্টু ছেলেদের জেলখানা হিসেবেও সেটা ব্যবহার করা হয়। মিসেস ম্যান অনাথ ছেলেটাকে প্রায়ই ওখানে না খেতে দিয়ে আটকে রাখেন। এর মধ্যে একদিন অনাথ আশ্রম দেখতে এলেন মিস্টার বাম্বল। তিনি আবার কর্তৃপক্ষের মধ্যে একজন বিশিষ্ট মানুষ। তিনি এসেই সেই ছেলেটার খোঁজ করলেন। রোগা 9 বছরের ছেলেটাকে তার সামনে হাজির করা হলো। ছেলেটা মাথা উঁচু করে দাঁড়ালো। মিস্টার বাম্বল চশমার মধ্য দিয়ে তার আপাদমস্তক দেখতে লাগলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এর কোনো নাম রাখা হয়েছে কি? না, মিসেস ম্যান বললেন। এর বাপমার পরিচয় কিছু জানতে পারলেন কি? কোনো হদিশই করতে পারিনি, মিস্টার বাম্বল বললেন। তবে নাম ছাড়া আর চলবে কি করে? একটা নাম তো রাখতে হবে। রাখুন না আপনি। আমাকে রাখতে বলছো? মিস্টার বাম্বল বললেন, তার নামকরণে আমার বেশ কিছুটা খ্যাতি আছে বই কি। এর নাম থাক অলিভার, অলিভার টুইস্ট। কেমন নাম হলো? বেশ নাম। এখন থেকে একে আমরা অলিভার টুইস্ট বলেই ডাকবো। ডাকার আর সুযোগ পাবে কি করে? একে তো শহরের প্রধান কেন্দ্রে নিয়ে যেতে হবে। কেন? মিসেস ম্যান অবাক হলেন। সেই রকমই পরিচালকদের নির্দেশ, মিস্টার বাম্বল গম্ভীর গলায় বললেন। পরিচালকরা ওকে দেখতে চান। বেশ তো, নিয়ে যান ওকে, তাহলে আমিও বাঁচি। কেন? ওকে নিয়ে গেলে তুমি বাঁচবে কেন? নিজেই বুঝতে পারবেন, আমি আর কি বলবো। এ বছর হাড় ভাজা ভাজা করে দিয়েছে, ভীষণ বজ্জাত। এইটুকু ছেলে ভীষণ বজ্জাত? মিস্টার বাম্বল অবাক হলেন। ওর হাড়ে হাড়ে বজ্জাতি। আমার মনে হয় তোমার এখানে ট্রেনিং ঠিক মতো হচ্ছে না। আমার ওখানে গেলে ঠিক হয়ে যাবে। নিয়ে দেখুন।
বলে মিসেস ম্যান সামনে দাঁড়ানো অলিভারের দিকে বিষ দৃষ্টিতে তাকালেন। মিস্টার অলিভার টুইস্ট, তাহলে যাবার জন্য তৈরি হও। অলিভার এক ছুটে চলে গেল সঙ্গী সাথীদের খবর দিতে। এবার শহরের অনাথ আশ্রমে অলিভারকে এনে রাখা হলো শহরের অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে ছেলেদের দিয়ে নানা কাজ করিয়ে নেওয়া হয়। পরিচালকরা বলতেন, এতে ছেলেদের আত্মনির্ভরশীল করে তোলা হবে। আসলে ছেলেদের দিয়ে যেসব জিনিস তৈরি করা হতো সেগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা কামাতেন কর্তৃপক্ষ। অলিভারকে লাগিয়ে দেওয়া হলো দড়ি পাকানোর কাজে। রোজ তাকে এত এত সুতা জড়িয়ে মোটা মোটা দড়ি তৈরি করতে হয়। এই আশ্রমের ছেলেদের খাওয়ার জন্য বরাদ্দ ছিল জবের তৈরি পাতলা ঝোল। সেই ঝোল দেওয়া হতো 1 হাতা করে। রবিবারে দেওয়া হতো 1 চিলতে মাখন, সেই সঙ্গে একটি করে পেঁয়াজ। মাত্র 3 হাতা ঝোল, তাও 3 বারে দেওয়া হয়। এতে কি পেটের আগুন নেভে? ছেলেরা জুলজুল করে তাকিয়ে থাকে ওই মন্ডের গামলার দিকে। কারো সাহস নেই আর 1 হাতা চাইবার। অলিভার আসবার পর তারা তাকেই বলল, তুই একটু বল না 1 হাতা দিতে। অলিভার রাজি হয়ে গেল। সেদিন আশ্রমের পরিবেশক ছেলেদের প্লেটে যথারীতি 1 হাতা করে ঝোল ঢেলে দিচ্ছে। অলিভার উঠে দাঁড়িয়ে বলল, 1 হাতা করে মণ্ড দিয়ে যাও। কি বললে? চোখ কপালে উঠল পরিবেশকের। অনাথ আশ্রমের কোনো ছেলে যে মণ্ড চাইবার সাহস দেখাতে পারে একথা সে কোনোদিনই ভাবেনি। বলছি, আমাদের খুব খিদে পেয়েছে, 1 হাতা করে ঝোল দাও। দিচ্ছি তোমাকে 1 হাতা ঝোল। পরিবেশক রেগে গিয়ে অলিভারকে হাতা দিয়ে এক বাড়ি মারল। তারপর সোজা গিয়ে মিস্টার বাম্বলের কাছে সব ঘটনা জানালো। শুনে মিস্টার বাম্বলেরও চোখ কপালে উঠল। অনাথ আশ্রমের ছেলের এত সাহস! এখন 1 হাতা মণ্ড চাইছে, পরে আরো কত কিছু চাইবে। অনাথ আশ্রমের সব ছেলেকে বিগড়ে দেবে। একে এখনই বিদায় করা ভালো। মিস্টার বাম্বল ছুটতে ছুটতে গেলেন আশ্রমের বড় কর্তা মিস্টার লিম্পকিনের কাছে। কর্তা, কর্তা, সর্বনাশ হয়েছে। বড় কর্তা তখন সবেমাত্র পরিপাটি করে খেয়ে দিয়ে ইজি চেয়ারে শুয়ে চোখ বুজেছেন। মিস্টার বাম্বলের কথা শুনে চোখ খুলে বললেন, কি ব্যাপার, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আজ্ঞে, অলিভার 1 হাতা বেশি ঝোল চেয়েছে। বেশি ঝোল চেয়েছে? তার মানে? মিস্টার লিম্পকিনের চোখ কপালে উঠল। মানে তো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনার এই সব রাস্তার ছেলেদের জন্য এত খাবার দাবার দেন, অথচ ওরা বাড়তি খাবার চায় কেন তা তো বুঝতে পারছি না। মিস্টার লিম্পকিন বললেন, তুমি জানো এই বাড়তি 1 হাতা ঝোল দিতে গেলে বাড়তি কত টাকা ব্যয় হবে? তা কি আর জানি না স্যার। মিস্টার লিম্পকিন বললেন, ডাকো তো দেখি সেই ছোঁড়াটাকে। মিস্টার বাম্বল গিয়ে টানতে টানতে নিয়ে এলো অলিভারকে। মিস্টার লিম্পকিন চোখ পাকিয়ে বললেন, এই ছোঁড়া, তুই নাকি বাড়তি 1 হাতা ঝোল চেয়েছিস? অলিভার কাতর কণ্ঠে বলল, আজ্ঞে, 1 হাতা ঝোলে তো পেট ভরে না, তাই আর 1 হাতা চেয়েছি। আপনার দয়ায় ওটুকু পেলে তবু একটু পেট ভরবে। মিস্টার লিম্পকিন বললেন, না না, এসব তো ভালো কথা নয়। 1 হাতা ঝোলে পেট যথেষ্ট ভরে যায়, তোকে আর এখানে রাখা হবে না। লিম্পকিনের তর্জনে গর্জনে অলিভার ভয়ে কাঁপতে থাকে। মিস্টার লিম্পকিন মিস্টার বাম্বলকে বললেন, তুমি আজই পরিচালক মণ্ডলীর সভা ডাকো। সেখানেই বেয়াদব ছোড়াটাকে তাড়ানোর আদেশটা পাশ করিয়ে নিতে হবে। সেদিন সন্ধ্যায় পরিচালক মণ্ডলের সভা হলো। সবাই ঠিক হলো অলিভারকে শাস্তি দানের পর এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। মিস্টার বাম্বল অলিভারকে এক নির্জন ঘরে আটকে রাখলেন। তাকে কোনো খাবার দেওয়া হলো না। এরপর তিনি আশ্রমের দরজার উপর এক নোটিশ ঝুলিয়ে দিলেন, আশ্রমের একটি বালককে ভাড়া দেওয়া হবে। যদি কেউ তাকে নিয়ে যান তবে তাকে 5 পাউন্ড দেয়া হবে। অনেকেই এই নোটিশ পড়ল, কিন্তু কেউই অলিভারকে নিতে এলো না। বন্দি অবস্থায় 7 দিন কেটে গেল সেই নির্জন ঘরের মধ্যে। চারধারে অন্ধকার, আলো বাতাস ঢোকে না। অলিভার বসে বসে শুধু কাঁদে। একদিন মিস্টার গ্যামফিল্ড যাচ্ছেন ওই আশ্রমের পাশ দিয়ে। তার লোক দরকার নেই, কিন্তু টাকার দরকার। অনেক টাকা বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা তাগাদা দিচ্ছে, যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে। ওই নোটিশ দেখে গ্যামফিল্ড খুব খুশি। শটান দিয়ে কর্তাকে বললেন, এই ছেলেকে আমি নিয়ে যাব, আমায় 5 পাউন্ড দিন। ছেলেটিকে আপনি কি কাজের জন্য নেবেন? ওকে আমি আমার সব কাজের সহকারী করে নেব। আমাকে 5 পাউন্ড? 5 পাউন্ড দিতে পারবো না, 2-1 পাউন্ড হলে দিতে পারি। বাহ, নোটিশে যে লেখা আছে 5 পাউন্ড। যখন লেখা হয়েছিল তখন এলে 5 পাউন্ডই পেতেন, এখন অনেক দিন হয়ে গেছে। বেশ, 4 পাউন্ড দিন। না, 2 পাউন্ড। দুপক্ষের দর কষাকষিতে 3.5 পাউন্ড রফা হলো। গ্যামফিল্ড ভাবলেন, যাকগে বাবা, যা পাওয়া যাচ্ছে তাতেই লাভ। আমি কি আর ওকে রাখবো নাকি? ওকে কোথাও কাজে লাগিয়ে দিয়ে সেখান থেকেও কিছু ঝাড়বো আমি।
গ্যামফিল্ড নগদ 3.5 পাউন্ড আর সেই সঙ্গে অলিভারকে নিয়ে আশ্রম ছাড়লেন। তিনি ভেবেছিলেন অলিভারকে কোথাও কাজে লাগিয়ে দিয়ে তার খাটনির টাকাটা তিনি মেরে দেবেন, কিন্তু অলিভারকে কাজে লাগানোর আগে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার। গ্যামফিল্ড ম্যাজিস্ট্রেটের অনুমতি আনতে গেলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেন না। গ্যামফিল্ড তখন আবার অলিভারকে অনাথ আশ্রমে ফেরত দিয়ে এলেন। সেই সঙ্গে সেই 3.5 পাউন্ডও ফেরত দিতে হলো। মিস্টার বাম্বল আবার দরজায় বিজ্ঞাপন ঝুলিয়ে দিলেন, কিন্তু কেউ আর এবার এলো না। তখন মিস্টার বাম্বল নিজেই বেরোলেন কোথাও খদ্দের পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে দেখা পেলেন মিস্টার শোয়ারবেরির। মিস্টার শোয়ারবেরির কফিনের ব্যবসা। তার কফিন বিক্রির দোকান আছে। কফিন বিক্রির জন্য একটা ছেলে দরকার। তিনি অলিভারকে নিয়ে কফিন বিক্রির কাজে লাগিয়ে দিলেন। তার দোকানে অনেক কফিন, সেখানেই শোয়ার ব্যবস্থা হলো অলিভারের। একদিন কফিন বিক্রি করতে করতে খুব ক্লান্ত হয়ে দরজা ভেজিয়ে ঘুমিয়ে পড়ল অলিভার। সেই সময় ঘরের দরজায় দমাদম লাথি। অলিভার তাড়াতাড়ি দরজা খুলে দেখল একটা বয়স্ক ছেলে দাঁড়িয়ে, মুখখানা পাকা। অলিভার বিনীতভাবে বলল, আপনার কি কফিন প্রয়োজন? বয়স্ক ছেলেটি মুখ খিস্তি করে বলল, তোর জন্যই কফিন দরকার হতভাগা। জানিস তুই কার সাথে কথা বলছিস? অলিভার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বয়স্ক ছেলেটি অলিভারের পাছায় এক লাথি মেরে বলল, জেনে রাখ, আমি হচ্ছি নোয়া ক্লেপিলি, তোর উপরওয়ালা। তোকে সবসময় আমারই হুকুমে চলতে হবে, বুঝলি? অলিভার ঘাড় নাড়ল। নোয়া ভারিক্কি চালে বলল, শুনলাম তুই অনাথ আশ্রম থেকে এসেছিস, তোর বাপ মার কোনো হদিশ পাওয়া যায়নি? অলিভার কোনো উত্তর দিল না। নোয়া বলল, তুই সত্যি একটি হতভাগা। যার বাপ মার হদিশ পাওয়া যায় না, সে হতভাগা ছাড়া আর কি। নোয়া নিজেও অনাথ আশ্রমের ছেলে, কিন্তু তার বাপ মায়ের একটা পরিচয় আছে। তার মা ধোপানি আর বাবা মাতাল সৈনিক। এই জন্যে নোয়ার মনে বেশ একটা গর্ব আছে। অলিভারের বাপ মার কোনো পরিচয় নেই জেনে সে তাকে তাচ্ছিল্য করতে লাগলো। এমন ভাব দেখাতে লাগলো যেন সে অলিভারের চেয়ে অনেক উঁচু দরের মানুষ। কথায় কথায় সে অলিভারকে কিল চড় মারে, অকথা কুকথা বলে। অলিভার নীরবে সব সহ্য করে। সহ্য না করে উপায় কি? এখানে দুটো খেতে পড়তে পারছে, এই ঢের। সে নিজের মনে কাজ করে, খদ্দের এলে কফিন দেখায়। ওর মুখে সবসময় একটা বিষাদের ছায়া ভাসে। তাছাড়া ও মানুষের সঙ্গে খুব মিষ্টি গলায় কথা বলতে পারে। দোকানে যেসব শোকার্ত মানুষ কফিন কিনতে আসে তাদের দুঃখে সহানুভূতি জানায়, ফলে দোকানের বিক্রি বেড়ে যায়। দোকানের মালিক মিস্টার শোয়ারবেরি খুব খুশি। তিনি অলিভারকে আরেকটু উঁচু পদ দিলেন, বেতনও কিছু বাড়ল। এতে নোয়া গেল বেজায় চোটে। অলিভার নিজের কাজ দেখিয়ে তাকে ডিঙিয়ে গেছে। সে অলিভারকে জব্দ করবার ছুতো খুঁজতে লাগলো। তার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। যখন তখন কিল চড় ঘুষি। অলিভার দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে। নোয়া একদিন বলল, এই হতভাগা, তোর মার সম্বন্ধে কোনো খবর রাখিস? অলিভার বলল, আমার মা মারা গেছেন। নোয়া বলল, মরে গেছে আপদ গেছে, তোর মা ছিল একটা বদ মেয়ে ছেলে। অলিভার চোখ লাল করে বলল, খবরদার ও কথা বলবে না। নোয়া বলল, ইস, আবার চোখ রাঙানো হচ্ছে। বলেছি, 1000বার বলবো, তোর মা ছিল একটা বদ মেয়ে ছেলে। অলিভার বাঘের মতো লাফ দিয়ে নোরার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর পাগলের মতো তার টুটি ধরে ঝাঁকাতে লাগলো। নোয়া মাটিতে পড়ে ডাক ছেড়ে চেঁচাতে লাগলো, কে আছো, বাঁচাও, অলিভার আমাকে খুন করে ফেললো। ওর চেঁচানি শুনে ছুটে এলেন শোয়ারবেরি গিন্নি, আর তার পেছন পেছন শার্লটি। ওদের দেখে নোয়া আরও চেঁচাতে লাগলো, যেন তাকে সত্যি সত্যি মেরে ফেলছে অলিভার। শার্লটি ছুটে গিয়ে অলিভারের বুকে পিঠে কিলচর মারতে লাগলো, আর শোয়ারবেরি গিন্নি অলিভারকে চেপে ধরে আঁচড়ে খামচে ক্ষতবিক্ষত করে দিলেন। তারপর ওকে দুজনে ধরে টানতে টানতে এনে কয়লা রাখার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন। নোয়া তখনও মাটিতে পড়ে চিঁচি করছিল। শোয়ারবেরি তাকে টেনে তুলে বললেন, তুমি শিগগির অনাথ আশ্রমের মিস্টার বাম্বলের কাছে ছুটে চলে যাও, তাকে সব ঘটনা বলে এখানে ডেকে নিয়ে এসো। নোয়া ছুটতে ছুটতে চলে গেল মিস্টার বাম্বলের কাছে। মিস্টার বাম্বল নোয়ার ওই চেহারা দেখে অবাক। মাথার চুল এলোমেলো, চোখে কালো শিরা। কি ব্যাপার? শিগগির আসুন, শিগগির আসুন। আপনার আশ্রমের অলিভার আজ মিসেস শোয়ারবেলি, শার্লটি আর আমাকে প্রায় মেরেই ফেলেছিল। সে কি, কি হয়েছিল? কিছু হয়নি, অলিভার খুব বদমেজাজি। আপনি এক্ষুনি চলুন। চলো, যাচ্ছি। মিস্টার বাম্বল নোয়ার সঙ্গে থপথপ করতে করতে ছুটলেন শোয়ারবেরির বাড়ির দিকে। শোয়ারবেরি গিন্নির মুখে সব শুনে বললেন, কোথায় অলিভার? তাকে কয়লার ঘরে আটকে রাখা হয়েছে। বেশ করেছেন, চলুন দেখি। ওরা সবাই কয়লার ঘরের সামনে হাজির। মিস্টার বাম্বল হেরে গলায় বললেন,
অলিভার, আছো? আছি, দরজাটা খুলে দিন। আমাকে চিনতে পারছো? খুব পারছি। আপনি মিস্টার বাম্বল। এবার ভয় পাচ্ছ তো? একটুও না। অলিভারের কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন মিস্টার বাম্বল। তার নাম শুনেও ভয় পাচ্ছে না ছেলেটা। এ আবার কি ব্যাপার? তিনি শোয়ারবেরি গিন্নির দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আমাকে ভয় পাচ্ছে না কেন? শোয়ারবেরি গিন্নি চোখ কপালে তুলে বললেন, আপনার মতো লোককে যখন ভয় পাচ্ছে না, তখন বুঝতে হবে ওর মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়নি, মিস্টার বাম্বল বললেন। আসলে মাথা গরম হয়ে গেছে ওর। আপনার বাড়িতে বেশি বেশি মাংস খেয়েই ওর মাথা গরম হয়ে গেছে। কি করব, আমার আবার দয়ার শরীর। না না, এইসব বাজে ছেলেদের প্রতি দয়া দেখানো ঠিক না। এই সময় মিস্টার শোয়ারবেরি বাড়িতে ঢুকলেন। সব কথা শুনে তিনি রেগে আগুন হয়ে তক্ষুনি কয়লাঘরের দরজা খুলে জামার কলার ধরে অলিভারকে টানতে টানতে বাইরে বের করে নিয়ে এলেন। বাইরে এনেই কানের উপর খুব জোরে একটা ঘুষি মেরে বললেন, বল হতভাগা, তুই নোয়াকে মেরেছিস কেন? অলিভার শক্ত মুখে বলল, ও আমার মাকে গাল দিয়েছিল কেন? শোয়ারবেরির গিন্নি বললেন, গাল দিয়েছিল, বেশ করেছিল। তোর মা বেজায় খারাপ মেয়ে ছিল। অলিভার রূঢ় কণ্ঠে বলল, না, আমার মা খারাপ মেয়ে ছিল না। আমি বলছি তোর মা খারাপ মেয়ে ছিল। আপনি মিথ্যা কথা বলছেন। কি? আমি মিথ্যে কথা বলছি? তার মানে আমি মিথ্যাবাদী? ভ্যা করে কেঁদে ফেললেন শোয়ারবেরি গিন্নি। চিরদিন আমি সত্যি কথা বলে এলাম, আর আজ আমার কপালে এই অপবাদ। বউয়ের কান্না দেখে মিস্টার শোয়ারবেরি আবার রেগে গিয়ে আরেক প্রস্থ পিটুনি দিলেন অলিভারকে। কিল, চর, ঘুষি মেরে তিনি অলিভারকে মাটিতে শুইয়ে দিলেন। শোয়ারবেরি গিন্নি মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, পুরুষ একেই বলে, অপরাধীকে শাস্তি এমন করেই দিতে হয়। বাচাধনকে আচ্ছা করে শাসন করা হয়েছে, এরপর ট্যাপও করুক তো দেখি। অলিভারের অবস্থা দেখে মিস্টার বাম্বলও বেজায় খুশি। তিনি বললেন, ভেবেছিলাম এবার বেত মেরে অলিভারকে শায়েস্তা করব। যাক, আপনার কল্যাণে আর বেত ব্যবহার করতে হলো না। প্রচণ্ড মার খেয়ে অলিভার মাটিতে পড়ে রইল। শোয়ারবেরি ওদের নিয়ে চললেন চাটা খাওয়াতে। অনেক পরিশ্রম ওদের, এবার একটু ভালো করে খাইয়ে দিতে হবে। অলিভার একা পড়ে রইল কয়লাধারের সামনে। ওর জন্য কেউ সামান্য একটু খাবার নিয়ে এলো না, কিংবা এলো না কোনো খোঁজ নিতে। অলিভার অনেকক্ষণ একা একা কাঁদল। কাঁদতে কাঁদতে ঠিক করে ফেলল, এখানে আর থাকবে না। এখান থেকে চলে যাবে লন্ডনে। সারা রাত ঘুম হলো না। ভোর হবার আগেই অলিভার মিস্টার শোয়ারবেরির বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। সঙ্গে নিল নিজের জামা কাপড়ের একটা পুটলি। রাস্তায় নেমেই হাঁটতে শুরু করলো অলিভার। কোথাও থামল না। হাঁটতে হাঁটতে কয়েক মাইল পথ পেরিয়ে এলো সে। অলিভার এক নাগাড়ে হেঁটে চলল। লন্ডন শহর ওর লক্ষ্য। হাঁটতে হাঁটতে জামা প্যান্ট ছিঁড়ে গেল। মুখ চোখ বিবর্ণ হয়ে গেল। কখনো খাওয়া জোটে, কখনো জোটে না। রাত্রির হলে কোনো বাড়ির বারান্দায় শুয়ে পড়ে। হাঁটতে হাঁটতে ক্লান্তিতে পা ভেঙে আসে। লোকের কাছে জিজ্ঞাসা করে, লন্ডন শহর আর কত দূর? অনেক দূর, এখনো অনেকটা পথ হাঁটতে হবে। পা টেনে টেনে আবার অলিভার পথ চলতে থাকে। শুধু চলা আর চলা। আবার দুদিন কেটে গেল। হাঁটতে হাঁটতে ঢুকলো একটা শহরে। হাঁটারও বোধহয় আর শক্তি নেই। একটা বাড়ির দরজার সামনে বসে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হলো একটি ছেলে, পরনে বড়দের ঢিলেঢালা পোশাক। অলিভারকে ওভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বসে আছো কেন? অলিভার বলল, অনেকখানি পথ হেঁটে এসেছি কি না। খাওয়া দাওয়া হয়েছে? না। মাথা নাড়ল অলিভার। পয়সা কড়ি নেই, খাবো কি দিয়ে? কদিন খাওনি? অনেক দিন। এসো আমার সাথে। ছেলেটি অলিভারের হাত ধরে নিয়ে গেল একটা দোকানে। সেখানে নিজের পয়সা দিয়ে কিছু রুটি মাংস কিনে অলিভারকে খাওয়ালো। অলিভার গোগ্রাসে সেই রুটি মাংস খেতে লাগলো। ছেলেটি জিজ্ঞাসা করলো, তুমি যাবে কোথায়? অলিভার বলল, লন্ডনে যাব। সেখানে থাকবার জায়গা আছে? নেই। বাহ, চমৎকার। ছেলেটি হেসে বলল, লন্ডনে যাচ্ছ, অথচ থাকবার জায়গা নেই, পয়সা কড়িও নেই। চমৎকার। অলিভার প্যালপ্যাল করে তাকিয়ে রইল। ছেলেটি বলল, ঠিক আছে, ঘাবড়াও মাত। আমি হচ্ছি জ্যাক ডকিন্স। আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব। তুমিও লন্ডনে যাচ্ছ নাকি? তোমার জন্যই যেতে হবে। লন্ডন শহর এখান থেকে কত দূর? বেশি দূর না, সন্ধ্যার মধ্যেই সেখানে পৌঁছে যাব। খাওয়া শেষ হলে
অলিভারকে নিয়ে জ্যাক ডকিন্স পথে নামল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। লন্ডনের পথ কুয়াশার চাদরে ঢাকা। জ্যাক অলিভারকে নিয়ে এগুলি সেগুলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। গেট খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল ও। তারপর খুব জোরে একটা শীষ দিল। সেই বাড়ির উপরের ঘরের একটা জানলা খুলে গেল। সেই খোলা জানলায় দেখা গেল একটা মানুষের মুখ, হাতে একটা জ্বলন্ত মোমবাতি। মানুষটি জিজ্ঞাসা করল, কে তুমি? জ্যাক বলল, ওস্তাদ। উপর থেকে মানুষটি আবার বলল, সঙ্গে কে? জ্যাক বলল, বন্ধু। ফ্যাগিন কোথায়? উপরে আছে, এসো। ভাঙাচোরা নড়বড়ে সিঁড়ি। জ্যাক সেই সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠে গেল। অলিভার উঠল বহু কষ্টে। উপরে উঠে জ্যাকের পিছন পিছন সে ঢুকলো একটা নিচু ছাদওয়ালা ঘরে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল। টেবিলের চারপাশে কয়েকটি অল্প বয়সী ছেলে মদ খাচ্ছে। টেবিলের উপর একটা পাউরুটি, মাখন আর ছুরি। একপাশে একটা আলনা, তার উপর অনেকগুলি সিল্কের রুমাল ঝুলছে। জ্যাককে দেখেই ছেলেগুলো হইচই করে উঠল। ফ্যাগিন সামনে এসে দাঁড়ালো, কুতকুতে চোখ, দেখলেই ভয় লাগে। বলল, এই জ্যাক, এটাকে জোটালে কোথা থেকে? জ্যাক বলল, রাস্তা থেকে জুটিয়ে আনলাম, কাজে লাগানো যাবে। ফ্যাগিন বলল, বাড়ি কোথায়? এতদিন কি করতো? অত শত জানি না বাপু। লন্ডনের থাকা খাওয়ার জায়গা নেই, তার একটা ব্যবস্থা করে দাও তো। ফ্যাগিন চুপ করে কিছুক্ষণ কি ভাবল, তারপর বলল, ঠিক আছে, সে ব্যবস্থা হয়ে যাবে। এখন তোদের সঙ্গে থাকতো। অলিভার ওখানে রয়ে গেল। ওখানে যেসব ছেলে থাকে তারা যে কি করে তা সে কিছুই বুঝতে পারে না। এরা অন্য সব ভদ্রঘরের ছেলেদের মতো নয়। সকাল হলে সকলেই ঢোলা ঢোলা জামা প্যান্ট পরে কোথায় বেরিয়ে যায়। ফিরে এসে প্যাগিনের সাথে ফিসফিস করে কী সব কথা বলে। জ্যাক, চার্লি আরও নানান ছেলে একই কাজ করে। কয়েকদিন পর জ্যাক বলল, অলিভার, চল আজ আমরা একটু বাইরে বেরিয়ে আসি। অলিভার সঙ্গে সঙ্গে রাজি হয়ে জ্যাকের পিছু নিল। চার্লিও ওদের সঙ্গে গেল। চার্লি আর জ্যাক অলিভারকে নিয়ে পথে বেরিয়ে পড়ল। দুজনের পরনে লম্বা ঝুলের জামা প্যান্ট। পথের পাশে আলু পেঁয়াজের দোকান। চার্লি ওস্তাদ ছেলে। দোকানগুলোর পাশ দিয়ে যাবার সময় কি কায়দায় মুঠো মুঠো আলু পেঁয়াজ তুলে নিয়ে জামা প্যান্টের পকেটে ভরে ফেলল। অলিভার ওর কায়দা দেখে অবাক। সামনে একটা বইয়ের দোকান। এক ভদ্রলোক দোকানের সামনে দাঁড়িয়ে এক মনে একটা বই পড়ছেন। পোশাক দেখে মনে হয় বেশ বড় লোক। জ্যাক বলল, লোকটাকে বেশ মালদার মনে হচ্ছে। চার্লি বলল, পকেটে মাল আছে নিশ্চয়ই। জ্যাক বলল, শব্দ করবি না, আমার পাশে পাশে চলে আয়। জ্যাকের পিছন পিছন ওরা দুজন হাঁটতে লাগলো। ভদ্রলোক এক মনে বই পড়ছেন, কোনো দিকে খেয়াল নেই, বইয়ের মধ্যে ডুবে আছেন। জ্যাক পা টিপে টিপে ভদ্রলোকের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর নিমেষে তার কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা সিল্কের রুমাল বের করে নিল, আর মুহূর্তের মধ্যে সেটি পাচার করে দিল চার্লির কাছে। তারপর দুজন ছুট লাগালো। অলিভার ওদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। সে এবার বুঝতে পারল, যাদের পাল্লায় সে পড়েছে তারা আসলে পকেটমার। এরা ধনী ব্যক্তির পকেট থেকে সিল্কের রুমাল হাতিয়ে নেয়। এক একটা রুমালের দাম 100 টাকা। এজন্যই ফ্যাগিনের ঘরের আলনায় এত রুমাল ঝোলে। অলিভার কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে ওদের পিছু পিছু ছুটতে লাগলো। আর ঠিক সেই সময় ভদ্রলোক পকেটে হাত দিলেন। হাত দিয়েই খেয়াল হলো পকেটে রুমাল নেই। অলিভারকে ছুটতে দেখে ভাবলেন ওই ছেলেটাই তার রুমাল সরিয়েছে। তিনি চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন, আর সঙ্গে সঙ্গে রাস্তার লোকজনও চোর চোর বলে চেঁচাতে লাগলো। জ্যাক আর চার্লি এ লাইনে পাকা। তারা এতক্ষণ অনেকটা পথ ছুটে এসেছে। এবার একটা বাড়ির পাশে দাঁড়িয়ে পড়ল। ওদিকে অলিভার প্রাণপণে ছুটে চলেছে। লোকে মনে করলো ওই ছেলেটাই চোর। তারা ছুটতে লাগলো অলিভারের পিছন পিছন। একটা গুন্ডা ধরনের লোক অলিভারের কাছে গিয়ে তার ঘাড়ে খুব জোরে আঘাত করল। অলিভার মুখ থুবড়ে পড়ে গেল রাস্তার উপরে। তার মাথা দিয়ে রক্ত গড়াচ্ছে। বহু লোক তার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে। ততক্ষণে সেই বই পড়া ভদ্রলোকটিও সেখানে হাজির হয়েছেন। অলিভারকে ওইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে তার মনটা ব্যথায় ভরে উঠল। আহা, ছেলেটার মুখখানা কি কোমল! এই ছেলে কি চোর হতে পারে? গুন্ডা মতো লোকটি এসে বলল, স্যার, এই ছেলেটি আপনার পকেট মেরেছে। এক ঘুষিতে ওকে আমি শুইয়ে দিয়েছি। ভারী বীরত্বের কাজ করেছ এইটুকু ছেলেকে মেরে। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, স্যার, আমার বকশিস? সেই গুন্ডা লোকটি বলল। কিসের বকশিস? ভদ্রলোক অবাক হয়ে বললেন, বাহ, আমি যে ছেলেটিকে চিৎ করে ফেললাম। বকশিস টকশিস তুমি পাবে না, যত ঝামেলা। এই সময় সেখানে পুলিশ এসে উপস্থিত। কেউ গিয়ে ডেকে এনেছে। পুলিশ এসে অলিভারকে টেনে হিস্ট্রে দাঁড় করালো।
তারপর বিজ্ঞের মতো বলল, এ পাকা বদমাশ দেখছি। উপস্থিত লোকজনও পুলিশের কথায় সায় দিল। একে থানায় যেতে হবে, কার পকেট মেরেছে? উপস্থিত লোকজন সে বৃদ্ধ ভদ্রলোককে দেখিয়ে দিল। পুলিশ তখন বলল, স্যার, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। আমি থানায় যাব কেন? ভদ্রলোক বিব্রত কণ্ঠে বললেন। থানায় দারোগা সাহেব আছেন, তিনি যা ভালো বোঝেন করবেন, আপনি আসুন আমাদের সাথে। অলিভারের শরীর অবসন্ন হয়ে পড়েছিল। সেই অবস্থায় তাকে টেনে নিয়ে চলল পুলিশ। থানায় বসেছিলেন এক গোঁফলা, পেটমোটা, বিশাল বপু দারোগা। তিনি সব ঘটনা শুনে পুলিশকে বললেন, ছোঁড়াটাকে হাজতে পুরে কয়েক ঘা লাগাও, তারপর ওর শরীর তল্লাশি করো, হারানো মাল পেয়ে যাবে। বৃদ্ধ ভদ্রলোক বললেন, হারানো মাল আমার চাই না, ওকে মারধর করবেন না। দারোগা সাহেব ভারিক্কি কণ্ঠে ভুঁড়ি নাচিয়ে বললেন, আপনার কথাই কিছু হবে না, আইন যাবে তার নিজের পথে। পুলিশ অলিভারকে হাজতে পুরে কয়েকটা চড়চাপড় কষালো। তারপর তার দেহ তল্লাশি হলো। কিছুই পাওয়া গেল না। দারোগা সাহেবের মেজাজ চড়ে গেল। তিনি চেঁচিয়ে বললেন, ছোঁড়াটাকে বিচারের জন্য চালান করে দাও ম্যাজিস্ট্রেটের কাছে, সেখানে যা হয় হবে। বৃদ্ধ ভদ্রলোক বললেন, আবার এইসব ঝামেলা কেন? দারোগা সাহেব গম্ভীর গলায় বললেন, আপনি চুপ করুন মশাই, আইন তার নিজের পথে যাবে। পুলিশ এসে অলিভারকে নিয়ে চলল ম্যাজিস্ট্রেটের কাছে। বৃদ্ধ ভদ্রলোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। দারোগা সাহেব দাঁত খিচিয়ে বললেন, আপনি দাঁড়িয়ে রইলেন যে মশাই, আপনাকেও তো যেতে হবে। আমাকে আবার কোথায় যেতে হবে? ম্যাজিস্ট্রেট ফ্র্যাঙ্কের আদালতে। বই পড়তে গিয়ে ভারী ঝামেলায় পড়লাম দেখছি। বৃদ্ধ ভদ্রলোক বিড়বিড় করে বলতে বলতে ওদের সঙ্গে চললেন ম্যাজিস্ট্রেটের আদালতে। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট। আজকে ছিল গল্পটির প্রথম পর্ব। আর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।